আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক দ্য ডেইলি টাইমস অব বাংলাদেশ। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেসব পত্রিকার সেই শিরোনামগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, স্বস্তিতে ঈদ যাত্রা শুরু, বাসে ট্রেনে বাড়তি চাপ। সরকারের এক মাস নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে, যেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মন্তব্য নিয়েছেন বা ইন্টারভিউ করেছেন। সেখানে একটি বলা হচ্ছে, সরকারের কার্যক্রম আশা জাগা নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বেগজনক। শুরুটা মন্দ নয়, তবে সরকারি খাতে অপচয় রোধ করতে হবে। আর সিপিডির নির্বাহী পরিচালক জানিয়েছেন, সরকারকে দ্বিমুখী কৌশল নিয়ে এগোতে হবে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, সরকারের 30 দিনের পোস্টমর্টেম। আর যেখানে তারা বলছে, ফ্যামিলি কার্ড সহ জনতুষ্টিমূলক নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু। আর বিতর্কিত জায়গা যে একটি তুলে ধরেছে তারা, সেটি হচ্ছে সংস্কার পরিষদ গঠন সহ গণভোটের রায় মানতে অনীহা। একটি মন্তব্য প্রতিবেদন আমরা দেখছি, যেখানে মাহমুদুর রহমান লিখেছেন, এবারের বিমর্ষ ঈদ, বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে খুশির ধর্মীয় অনুষ্ঠানের নাম ঈদুল ফিতর, কিন্তু সেখানে এই যে ইরানের জুড়ে যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের সংকট, সেটিকে নিয়ে তিনি লিখেছেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে লাগাতার হামলা তেহরানের, বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ। আরেকটি শিরোনাম, পয়লা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, প্রধানমন্ত্রীর 28 দিনের 28টি পদক্ষেপ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্য সংকটে আমদানি নির্ভর সারে নতুন চাপ, আমন মৌসুমের জন্য সার কিনবে সরকার। আরেকটি শিরোনাম দেখছি আমরা, দুপক্ষের শীর্ষ নেতার নিশানাই, পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বিএনপি সরকারের এক মাস, ইশতেহার বাস্তবায়নের গুরুত্ব, কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ঢল, সড়কে চাপ বাড়লেও স্বস্তিদায়ক, ঝুঁকি উপেক্ষা ট্রেনে উপচে পড়া ভিড়। আইআরজিসির হামলায় বিস্মিত ট্রাম্প, মুসলিম বিশ্বকে এক কাতারে দেখতে চায় ইরান। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ, ইরানে হামলার জের ধরে। সরকারের এক মাস নিয়ে একটি শিরোনাম দেখছি, 4 প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা প্রধানমন্ত্রীর, মধ্যপ্রাচ্যে আতঙ্কে প্রবাসীরা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হিসাবি খরচেও অর্থনীতিতে গতি, সরেজমিনে প্রতিবেদন, মূল্যস্ফীতির চাপে শপিং মল ছেড়ে এখন ফুটপাতি অনেকের শেষ ভরসা। জুলাই যোদ্ধা নাম ভাঙিয়ে নানা ধরনের অপপ্রচার এবং অপরাধের তথ্য নিয়ে একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নগর ছাড়িয়ে অপরাধের আঁচ এবার গ্রামে গঞ্জে, মেধা যাচাইয়ের আড়ালে ভর্তি বাণিজ্যের শঙ্কা, স্কুলে ফিরছে ভর্তি যুদ্ধ। ধর্ষণ প্রতিরোধ ও দ্রুত বিচারে বিশেষ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে 2 অধ্যাদেশ, ধর্ষণ রোধে সব মন্ত্রণালয় সংস্থাকে নিয়ে সমন্বিত অ্যাকশনে যাচ্ছে সরকার। ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ভোগান্তি, আনন্দে রাজধানী ছাড়ছে মানুষ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শিক্ষায় বাড়বে বাণিজ্য, লটারি প্রথা বাতিল হওয়ায় ভর্তিতে অবৈধ লেনদেন ও কোচিং ব্যবসা হবে রমরমা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ। আরেকটি শিরোনাম, ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, স্থানীয় নির্বাচনে তাড়াহুড়ো করবে না বিএনপি, যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের, লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের, হরমুজে নৌ মিশনে ইইউ এর অনাগ্রহ। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোস্তফা খামেনির, পয়লা বৈশাখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পরীক্ষামূলক ফার্মার্স কার্ড পাবেন 22,000 কৃষক। আরেকটি শিরোনাম, নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, তৃণমূলে জমে উঠছে ঈদ রাজনীতি। দৈনিক বণিক বার্তার মেন হেডলাইন্স, লেবাননে খোলা আকাশের নিচে শত শত বাংলাদেশি, যুদ্ধে হারিয়েছেন কাজ বাসস্থান। আরেকটি শিরোনাম, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে, ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার,
Their main headlines: no talks until US Israel brought to their knees. Another headlines: Eid journey niye, Eid journey home, Dhaka Silet highway a major concern. Another headlines: PM orders drive to curb violence against women. Another English daily, the New Age. Their main headlines: people start steaming out of capital for Eid. Travelers forced to pay extra for bus and train tickets. Iran retaliates as Israel continues attack. Another English daily, the Daily Observer. Their main headlines: BDO's costly oil reroute as Hormuz crisis disturbs supply. Another headlines: Eid Jatra niye, smooth Eid homegoing. Credit goes to Road Ministry, law enforcers, owners, associations and transport workers. তো এই হচ্ছে আমাদের আজকে বিভিন্ন যে পত্রিকার শিরোনামগুলো দেখলাম। খবর, হ্যাঁ, বড় খবরটি হচ্ছে সবাই ঈদে বাড়ি যাচ্ছে, স্বস্তিতে বাড়ি যাচ্ছে, সেটা নিয়ে শুরুটা আলোচনা করতে চাই। যেখানে আমরা দেখছি যে ঈদে অনেকে স্বস্তিতে বাড়ি যেতে পারছে, বাসে, ট্রেনে, লঞ্চে, সব জায়গায়। কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় টিকিট নিয়ে কারসাজি, টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে স্বস্তিদায়ক। এটিকে আসলে 7 দিনের যে টানা যে 7 দিনের ছুটি, এটা ছুটির প্রভাব কিনা? ছুটির কারণ, এবং ছুটিতেও একটা বিশেষত্ব আছে। ছুটি হচ্ছে ঈদের আগে বেশি ছুটি। অনেক সময় আমাদের এখানে দেখা গেছে ঈদের পরে বেশি 2-1 দিন থাকে ছুটি, বাট এবার কিন্তু আগে বেশি ছুটি। ধরুন 17 থেকে অফিস বন্ধ হয়ে গেছে, 17, 18, 19, 20, যদি টানা 7 দিনের, যদি 4 দিনের ঈদ হয় তাহলে 4 দিন ছুটি পেয়েছি। এবং ঈদে কিন্তু 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়ে যায়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে 3,60,00,000 লোক ঢাকায় থাকে, এর মধ্যে 1.5 কোটি যাচ্ছে। তো ছুটি বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু স্বস্তি হচ্ছে। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং এই সুযোগে আমি বলে রাখি, এই ঘরমুখ মানুষের দুর্ভোগ নিয়ে আমি দীর্ঘদিন রিপোর্টিং করেছি। আমি যখন একটি দৈনিকে কাজ করতাম, আমি জানি এই পেইনগুলো মানুষের যাওয়ার কত কষ্ট। এবার আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। এবং আপনাদের গণমাধ্যমে কল্যাণে দেখেছি এবং সব পত্রিকায় দেখেছি স্বস্তিতে বাড়ি ফিরছে সবাই। টুকটাক ভাড়া বাড়িয়েছে বিভিন্ন জায়গায়, বাট ঈদযাত্রা কিন্তু স্বস্তিদায়ক হচ্ছে মানুষের। এটা খুব ভালো দিক, কারণ এটি আমাদের সবচেয়ে বড় উৎসব। অনেকে বলেন যে এত মানুষ কেন যায়, এগুলো অনেক সামাজিক অর্থনৈতিক কারণ আছে। ধরুন যারা ছোটোখাটো চাকরি করেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের অধিকাংশের পরিবার কিন্তু গ্রামে থাকে। তারা চায় যে এই ঈদের সময়টা আমরা সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা যদি থাকে, ভাই বোন যদি থাকে, তাদের সঙ্গে একসঙ্গে কাটাতে চায়। এই জন্য কিন্তু প্রচুর মানুষ যায় এবং অনেক ধকল। তারপর কিন্তু যাচ্ছে, যেমন এখন যেমন আসছিলাম, দেখলাম যে ট্রেনের ছাদে অনেক মানুষ ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছে, তারপরে প্রিয়জনের সঙ্গে। এটি একটা কালচার ভালো দিকও কিন্তু আছে। স্বজনদের জন্য যে মানুষ যে রোবট না, মানুষের জন্য আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রেম, দ্রোহ, এগুলো যে আছে, এটি কিন্তু একটা প্রমাণ। এই যে নারীর টানের কথা বলা হয়, নারীর টানের কথা বলা, এটি খুব ভালো দিক। এবং বিশেষ করে আমাদের এই ভূখণ্ডের মানুষ এবং এই সাবকন্টিনেন্টের মানুষ, এদের মধ্যে এটি কিন্তু। আর যে চাপের কথা বলা হচ্ছে, আমি একটি ঈদে না, একটি নববর্ষের সময় আমি চায়না ছিলাম, বেইজিংয়ে। তো ওখানে তো অনেক বড় ছুটি হয়, 15 দিনের ছুটি হয়। তারপরও দেখেছি ট্রেনে প্রচুর ভিড়। বেইজিংয়ের বাইরে যারা থাকে, গুয়াংজু, অন্য জায়গায়, তারা সব বাড়ি যায়। এবং এমনকি চীনের বাইরে যারা থাকে তারাও এই সময় চীনে ফিরে। হ্যাঁ, এবং ওখানে তো আমাদের এখানে ধরুন তাও কিছু কাজ হয়, কিন্তু ওখানে ছুটি মানে কোনো আপনার সঙ্গে কেউ কোনো যোগাযোগ আর করতে পারবে না, এরকম ছুটি হয়। সবাই খুব এনজয় করে। সুতরাং যে কথাটা আমি বলেছি, আবারও বলি, ওই যে ভাড়ার কথা আপনি বলেছেন, কারসাজি, বাংলাদেশের মানুষ তো রাতারাতি চেঞ্জ হবে না, সিস্টেমের কারণে কিছুটা চেঞ্জ হচ্ছে বাধ্য হয়ে। হ্যাঁ, চৌর্যবৃত্তি, মানুষের ভোগান্তি দেওয়া, এই মানসিকতা সবার মধ্যে আছে। ফটকাবাজি করে কিছু লাভ করা, সেটি তো আছে। বাট বাসে বা অন্যান্য জায়গায় এবার খুব বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তো এরকম কিন্তু আমরা শুনিনি। মানে এই দিকটা কি সরকার চাইলে আরেকটু নজর দিতে পারতো? সরকারের তো সীমাবদ্ধতা আছে। অনেক বাস চলে, যখন ধরেন মন্ত্রী যায়, আমি দেখেছি মন্ত্রী যাওয়ার সঙ্গে ওনার সঙ্গে তো মালিক পক্ষের লোকজন থাকে। মূল যে স্টেক হোল্ডার, যারা যাত্রী, তারা কিন্তু থাকে না। ওখান থেকে যেরকম বলা হয় মালিক পক্ষ থেকে,
সেরকম কিন্তু মন্ত্রী বলেন, যেমন মন্ত্রী বলেছেন অনেক জায়গায় 20-30 টাকা ভাড়া কমেছে, এটা বাস্তব না, এটা ঠিক না। এরকম কোনো রেকর্ড বাংলাদেশে আর নেই। এগুলো মালিক পক্ষ হলে ওনাকে বুঝিয়েছে। সরকার পারতো, সরকার পারলে, সরকার তো চেষ্টা করছে, আমি আশা করতে চাই আগামী তবে আগের যে নৈরাজ্য ছিল সেটি কিন্তু নাই, সেটি কিন্তু আস্তে 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 কমে আসছে। কিন্তু ট্রেনের ক্ষেত্রে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে, অনেকে হয়তো অনলাইনে টিকিট কাটতে পারেননি, কিন্তু কালো বাজারিতে টিকিট বিক্রি হচ্ছে ডাবল দামে। এটা আসলে হচ্ছে কেন? এটা তো সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বিমান যে বলি, বিমানে আপনি টিকিট কাটতে যেমন দেখাবে যে বিমানে কোনো সিট খালি নেই, কিন্তু আপনি যখন বিমানে কোনোভাবে যদি উঠতে পারেন দেখবেন যে সবগুলো সিট খালি আছে। ওই যে একটু আগে বললাম চৌর্যবৃত্তির মানসিকতা আমাদের, খুব কষ্ট হয় জানেন, এত লোক বিদেশ যায়, আমাদের বিমান আরও সচল হতে পারত, কিন্তু সব প্রাইভেট বিমান, বিদেশি কোম্পানি তারা। এই প্রসঙ্গে আমি বললাম রেলওয়ে ক্ষেত্রে সেরকম হচ্ছে। এই চক্র তো শেষ হয়ে যায়নি, চক্র এখনো আছে, যারা দেশটাকে বেসিক্যালি ভালোবাসে না, চৌর্যবৃত্তি করে, জোত চুরি করে, আপনাকে ঠকিয়ে কিভাবে নিজে বড় খাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়, তথাকথিত ভালো, কিংবা সময়ের সুযোগটা নেওয়া যায়। সেই চেষ্টা করে। এই মানসিকতা চেঞ্জ হতে একটু সময় লাগবে আসলে। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে চাই। আমরা দেখলাম সরকারের নতুন সরকার যে দায়িত্ব নিয়েছে তার 1 মাস গড়ালো। বলা হচ্ছে 28 দিনে 28টি পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো কোনো গণমাধ্যম দেখলাম 1 মাসের একটা পোস্টমর্টমও করেছে। এই 30 দিনের অগ্রগতির ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই। না, বিরাট অগ্রগতি, এটা তো বিস্ময়কর বাংলাদেশে। বিশেষ করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে ফ্যামিলি কার্ডটি দিয়েছেন, এবং এই বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা জানি যে নির্বাচনের আগে ইশতেহারে নানা প্রতিশ্রুতি দেয়া হয়, নানা কিছু, অনেক সময় বলা হয় যে আকাশ কুসুম কল্পনা, কিন্তু ক্ষমতা এসে এইসব আর মনেও রাখে না জনপ্রতিনিধিরা। এবার দেখলাম ব্যতিক্রম, যে আমাদের কোন পত্রিকায় যেন হেডলাইন করেছে যে আমাদের ভোটের কালই শুকানোর আগে জনাব তারেক রহমান তিনি কিন্তু ফ্যামিলি কার্ড শুরু করেছেন, এবং 37,000 জনকে দিয়েছেন, একটি বিরাট অগ্রগতি। তারপর খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন। তারপর কৃষকদের যে 10,000 টাকা মওকুফ করে দেওয়া, এটি এই ধরুন অনেকের জন্য কিছু না, কিন্তু একজন কৃষক, যিনি প্রান্তিক কৃষক, তার জন্য কিন্তু 10,000 টাকা অনেক টাকা। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এবং আপনি জানেন যে আগামী মাসে বোধহয় বৈশাখ মাসে কৃষক কার্ড, সেটা কিন্তু তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, সেটি তিনি বলেছেন যে এটি আমরা দেওয়া শুরু করবো। দুটি কাজ খুব যুগান্তকারী, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। এটি দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। ফ্যামিলি কার্ড ধরুন বাচ্চাকে পড়াশোনা করাতে পারবে, তার স্বাস্থ্য ভালো থাকবে যদি থাকবে। 2,500 টাকা কিন্তু অনেক টাকা একটি বিত্তহীন পরিবারের জন্য, এটি কিন্তু অনেক টাকা। কিন্তু এই দুর্মূল্যের বাজারে 2,500 টাকা কি খুব বেশি টাকা? অনেক টাকা। এই কারণে আমি বলবো যে ধরুন আমি যেটা বললাম যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কাছে কিছু না, কিন্তু বিত্তহীন যে তার কাছে কিন্তু মোটামুটি, যার কিছুই নাই, তার কাছে কিন্তু এটি খারাপ টাকা, এটি তো ভালো কিছু কাজ করবে। এবং আরও এটি খুব ভালো দিক হচ্ছে, এটি মায়েদের কাছে দেওয়া হচ্ছে। ফ্যামিলির যিনি মহিলা প্রধান, তিনি প্রত্যেকটি ফ্যামিলিতে দেখবেন যিনি মা, তিনি কিন্তু প্রতিটি পয়সা হিসাব করে করে খরচ করেন। পুরুষরা কিন্তু সাধারণত এরকম হয় না, কিন্তু মারা কিন্তু এরকম হন। তিনি নিশ্চয়ই বাজেট করবেন, আমার মেয়ে টিউশন ফি দেবো, মেয়ের জন্য কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়াবো, কারণ অনেকে তো পারে না, সামর্থ্যের কারণে পারে না। সুতরাং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। সরকার তো ফ্যামিলি কার্ড চালু করেছে, ইমাম এবং ধর্মীয় যেসব নেতা তাদের আপনি দেখেন এটা তো বিরাট। আমাদের এখানে এটা খুব কষ্ট করে, এই যে ইমাম বা ধর্মীয় নেতা যারা আছেন, এরা কিন্তু খুব পুয়ার পেইড, জানেন, খুব পুয়ার পেইড। আমি গ্রামে দেখি তো আমাদের মসজিদের অন্য জায়গায়, এরা খুব অল্প টাকা পান। এবং এদের কাছে কোনো চিন্তাও করে না, কেউ কোনোদিন চিন্তাও আনে না যে এই মসজিদের ইমাম সাহেবকে সরকারিভাবে বেতন দেওয়া বা মক্তবের ইমাম সাহেবকে। বাট এরা কিন্তু আমাদের জন্য অপরিহার্য, একদম আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত একজন ইমাম সাহেব কিন্তু খুব প্রয়োজন। আমাদের বিবাহ থেকে শুরু করে সব কিছু জানা যায়, সব কিছুতে। কিন্তু সবচেয়ে অবহেলিত হচ্ছে এরা। কিন্তু দীর্ঘদিন এরকম একটা সংস্কৃতি গড়ে উঠেছিল বাংলাদেশে। তো এদেরকে যে আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি কত টাকা পাবেন, বাট এটি কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। তারা যেটি পাচ্ছেন, তারা সম্মানিত হচ্ছেন, তাদের বাচ্চাদের মুখে ভালো খাবার তুলে দিতে পারবেন, লেখাপড়া ভালো করাতে পারবেন।
এটি কিন্তু তাদের প্রতি একটা বিরাট সম্মান আমি মনে করি, এবং এটি কিন্তু অলরেডি চালু হয়েছে। এদিকে তো বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ আছেই, বিশেষ করে খাল কাটা কর্মসূচি, পহেলা বৈশাখে কৃষক কার্ড দিতে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। কিন্তু যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, সরকার যে গণভোটের রায়ে আসলো বা যে গণভোটে 69% ভোট দিয়েছে, সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে একটি পক্ষ করছে, হ্যাঁ একটি পক্ষ করছে সমালোচনা, কিন্তু একদম পুরো যে দেশবাসী করছে বা সব মানুষ করছে তা কিন্তু না। কারণ বিএনপির তো কিছু সাপোর্ট আছে, তাই না? কিছু সাপোর্ট আছে না, কিছু সাপোর্ট আমি প্রতিজ্ঞার্থে বললাম, বিএনপি তো অনেক সাপোর্ট। এবং এখানে একটি দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। বিএনপি নির্বাচনী ইশতেহার দিয়েছে, তার ভোটারদের কাছে কমিটমেন্ট করেছে যে আমি ক্ষমতা গেলে এটি এটি করব। কিছু কিছু জায়গায় কিন্তু, আর তারা কিন্তু আগেও নোটা দিয়েছে। এটা এত তাড়াহুড়া, মাত্র 2 দিন পার্লামেন্ট বসছে, এর মধ্যে বিরোধী দল একদম উন্মত্তাল হয়ে গেছে যে এখনই এটি পাশ করতে হবে। এত তাড়াহুড়ো তো কিছু নয়। জুলাই সনদের নানা কিছু বলে, জুলাই সনদ তো ধর্মগ্রন্থ না। জুলাই সনদের তাড়াহুড়া করে অনেকে বলেন যে সনদের সঙ্গে যারা জড়িত ছিলেন অনেকে এগুলো নানা জটিলতার সৃষ্টি করেছে। যদি সেটি আবার আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা যায় তাহলে তো অসুবিধা নাই, ধর্মগ্রন্থ না তো। কিন্তু কারো অভিযোগ, সরকার কি আসলে সেই যে জুলাই জাতীয় সনদ কিংবা গণভোটের যে রায়, সেটাকে কি আসলে পাশ কাটিয়ে যাচ্ছে? না, পাশ কাটিয়ে যাচ্ছে কোনোভাবেই না, আমি মনে করি না। এটি আগেও একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, জুলাই সনদে সিগনেচার করতে চায় না তারা, জুলাই সনদে আগ্রহী না। বাট এগুলো যারা বলেছে তারাই কিন্তু সবচেয়ে দেরিতে সিগনেচার করেছে, আমাদের কিন্তু মনে আছে। এগুলো বিএনপিকে মেলাইন করার জন্য একটি অপগোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্র বিকাশে, এবং অনেকের খুব মনক্ষুণ্ণ হয়েছে যে নির্বাচনটি খুব তাড়াতাড়ি হয়েছে, তারা চাচ্ছিল আরও দেরিতে নির্বাচন। এই আপনি দেখেছেন না, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে চাই তারা পারে কিনা, নানা কিছু বলেছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটি হয়েছে। এবং এই অপগোষ্ঠী যারা বিএনপিকে মেলায়ন করতে চাচ্ছিল তারা আবার এই প্রচার চালাচ্ছে যে বিএনপিগুলো করতে চায় না, নানা কিছু বলছে, সবসময় বলে আসছে, আগে থেকেই বলে আসছে। কিন্তু বিরোধী দল আরেকটা অভিযোগ করছে, জাতীয় নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন, যারা হয়তো নির্বাচনে জয়ী হতে পারেনি, তাদের বেছে বেছে সিটি কর্পোরেশন কিংবা জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটা কি আসলে কিভাবে ভালো হয়েছে? জাতীয় নির্বাচনে অংশগ্রহণ যারা করেছে, এটা কোনো সাধারণ কর্মী নিশ্চয়ই অংশগ্রহণ করে না, যে যারা প্রার্থী হচ্ছেন এসব, এগুলো তো এক ধরনের কি বলে যে একটা বড় পজিশন। এসব পজিশন তো সাধারণ মানুষ বসালে হবে না, একটু অভিজ্ঞতা লাগবে। এখন তো স্থানীয় সরকার প্রতিনিধি না থাকার কারণে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, সুতরাং এদেরকে প্লেস করছে, এটা খারাপ কিছু না। কিন্তু নির্বাচনের জন্য কিছুদিন ওয়েট করলে কি ভালো হতো? এই একটা সেটাই তো, এদের তো এই কদিনের জন্যই করা হয়েছে। আবার নির্বাচন, বিএনপি মহাসচিব তিনি তো বলেছেন যে ঈদের পরে আমরা স্থানীয় নির্বাচনের দিকে যাব, বিএনপি মহাসচিব বলেছেন না? তো সেটা নির্বাচন শুরু হলেই তো এইসব নির্বাচন হয়ে যাবে বলে আশা করি। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখলাম যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন দেশের প্রায় 54টি জেলায়। এই যে একসাথে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হলো, এটা আসলে গ্রামীণ অর্থনীতি কিংবা ওভারঅল অর্থনীতি কি ধরনের প্রভাব ফেলতে পারে? যদি ঠিকভাবে এটি কাজে লাগানো যেতে পারে, খাল খননটা ঠিকভাবে হয়, যেন দলীয় নেতাকর্মীরা যেন এই খাল খনন নামে টাকা পয়সা লুটপাটে অংশ না নেন, সেটা আশা করতে চাই। এবং আমার এবার আশা হচ্ছে যে প্রধানমন্ত্রী এখন দেশ যেভাবে চালাচ্ছেন, কিছু না করে বিল তুলে নেওয়া, এটি করতে একটু ভয় পাবে আমার মনে হয় যারা এগুলো করতে চায়। কারণ বিএনপির বা বিরোধী দলের সবাই সাধু তা তো না, তাই না? হঠাৎ করে সবাই সাধু হয়ে যায়নি, কিন্তু মাঠ পর্যায়ে এখনো চাঁদাবাজি কিংবা সেটাই আমি বললাম, সবাই তো সাধু হয়ে যায়নি। সুতরাং তারা কিছু করতে, কিন্তু এই বিশেষ করে তারেক রহমান সাহেব, তিনি যতদিন প্রধানমন্ত্রী আছেন একটু দুইবার চিন্তা করতে হবে। কিন্তু কারণ আগে দলীয় কোনো নেতাকর্মী কিছু করলে শুধু বহিষ্কার করা হতো, আইনের আওতায় আনার ক্ষমতা কিন্তু বিএনপির ছিল না। এখন কিন্তু আইনের আওতায় আনার ক্ষমতাও আছে, যেহেতু সরকার গঠন করেছে। সুতরাং এটি যদি ভালোভাবে খাল খনন কর্মসূচি হয় তাহলে কিন্তু আমাদের সেচ, মৎস্য উৎপাদন, এবং আরেকটি প্ল্যান হচ্ছে শুনলাম যে সৌর বিদ্যুৎ। এখনই কিন্তু আমরা গভীর চিন্তায় আছি যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি, তেল যদি আমদানি না করতে পারে, তাহলে কিন্তু বিরাট সংকটে পড়বো আমরা। সেই সংকট কীভাবে মোকাবেলা করব,
সেক্ষেত্রে সৌরবিদ্যুৎ যদি ভালো কিছু করা যায়, যেমন খাল খনন যদি ভালোভাবে হয় এবং সরকার যদি একটা মাস্টার প্ল্যান করে যে এখানে সৌরবিদ্যুৎ বসাবে খালের পারে পারে, তাহলে কিন্তু বিরাট কাজ হতে পারে। সব কি বলে, সব নির্ভর করে সদিচ্ছার উপর। যদি ভালো ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু করতে চাই, তাহলে কিন্তু করা সম্ভব বলে আমি মনে করি। আপনি যেহেতু এই যুদ্ধ প্রসঙ্গ তুললেন, যুদ্ধ প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান লারিজানি সহ 2 গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে আসলে ইরান কি আর একটু দুর্বল হয়ে পড়লো? না, একদমই না। যখন খামেনি সাহেবকে, মানে সর্বোচ্চ নেতা ছিলেন, তাকে যখন হত্যা করা হয়েছে, এবং শুধু তাকে না, কিন্তু অনেক সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে একদিন যুদ্ধের প্রথম দিকে। মনে করা হয়েছিল ইরান বুঝি ভেঙে পড়লো, কারণ আগে উদাহরণ ছিল যেমন সাদ্দাম হোসেনকে যখন কি বলে সরিয়ে দেওয়া হলো, পুরো ইরাক কিন্তু ভেঙে পড়েছে। তারপর মুয়াম্মার গাদ্দাফিকে যখন সরিয়ে দেওয়া হলো, পুরো লিবিয়া কিন্তু ভেঙে পড়েছিল। বাট ইরানের চিত্রটা আলাদা, সেখানে ধাপে ধাপে নেতৃত্ব তৈরি হয়েছে। কিচ্ছু হবে না এগুলো, বরং ইরান খুব ভালো অবস্থায় আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যে জায়নবাদী শক্তি, তাদের ধারণা ছিল ইরানকে আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে দমিয়ে ফেলবো। তারা কিন্তু পারে না। এখন নানা উল্টাপাল্টা মিথ্যাচার করছে, ওয়েস্টার্ন মিডিয়া বিভিন্ন জায়গায় মিথ্যাচার করছে বলে অনেকে বলছে। এবং আপনি দেখুন, কালকে ট্রাম্প প্রশাসনে একজন বড় কর্মকর্তা, তার চিঠিটি আমি জানি না আপনি পড়েছেন কিনা, সেটি পড়লে বোঝা যায় যে মার্কিন প্রশাসনেও কতটা বিভক্তি এসছে। তিনি স্পষ্ট বলেছেন ইরানের এই যুদ্ধ, ইরান আসলে কোনোভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি না, এই যুদ্ধ চলতে পারে না। নিশ্চয়ই না, এগুলো তো ইহুদি লবিস্ট এগুলো করেছে, এবং সারা পৃথিবীব্যাপী এই যে ধরুন গাজার, আমরা তো গাজা এখন ভুলে গেছি ইরান যুদ্ধের কারণে। আরেকটি যুদ্ধ কিন্তু পাশে হচ্ছে, এই যে আফগানিস্তান এবং পাকিস্তান, সেগুলো কিন্তু আপাতত মানে আমাদের কাছ থেকে চাপা পড়ে আছে। আমরা শুধু এখন ইরান যুদ্ধ নিয়ে দেখছি, এবং ইরান যুদ্ধের এখন নানা কিছু বলছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ন্যাটো সঙ্গীদের সহায়তা চাচ্ছে, কিন্তু তিনি খুব দুঃখ করে বলেছেন যে অনেক আমরা সেফটি দিয়েছি, কিন্তু আমাদের তোমার যুদ্ধটা যে কোনো ন্যায়সঙ্গত যুদ্ধ না, কোনো ন্যায় যুদ্ধ না, সেটা তোমাকে বুঝতে হবে। মানে বিশেষ করে হরমুজ প্রণালীতে যে তাদের যে নিরাপত্তার জন্য যুদ্ধ জাহাজ যাওয়ার কথা ছিল, তাদের সাইটা মিলছে না। গভীর সংকটে পড়বে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এদের যুদ্ধের ইতিহাস খুব ভালো নেই। কিন্তু আপনি দেখবেন যে আফগানিস্তানে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, 20 বছর পর কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং ভিয়েতনাম 19 বছর যুদ্ধ করেছে, তারপর কিন্তু পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আমি সেই যে জায়গাটা থেকে পালিয়েছিল শেষ মার্কিন সেনা, সাইগন সিটি, যেটাকে এখনো হোচিমিন সিটি, সেই ভবনটি আমি দেখেছি। আমি ভিয়েতনামে গিয়েছিলাম, তখন দেখেছি। তো এগুলো থেকেও কিন্তু তাদের শিক্ষা হয় না। আমি মনে হলো আমি একজন প্রেসিডেন্ট ধরে আনলাম, এটা কোনো সভ্য দেশে, সভ্য পৃথিবীর চিন্তা করা যায়? ইরানও তারা এই ভুলটা করেছিল, ভেবেছিল যে ভেনেজুয়েলার মতো আমরা খামেনি সাহেবকে শেষ করে দেবো, আমরা যুদ্ধে জিতে গেলাম। বিষয়টা কিন্তু তা না, এই যুদ্ধ আরও প্রলম্বিত হবে। আর ইরানের তো হারানোর কিছু নেই, পুরনো ইরানের জাতি কিন্তু ঐক্যবদ্ধ এখন। আগে যেসব বিষয় নিয়ে কিছুটা বিভক্তি ছিল শাসন ব্যবস্থা নিয়ে, কিন্তু সবাই কিন্তু এখন ঐক্যবদ্ধ। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আমরা দেখছি যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ফলে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, লেবানন সহ বিভিন্ন দেশে যারা প্রবাসী বাংলাদেশি কাজ করেন, তাদের অনেকের এই মুহূর্তে কাজ নেই। এইটা আসলে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে? বা এটাই আমাদের খুব উদ্বেগের বিষয়। কারণ আমাদের উদ্বেগের বিষয় এই কারণ আপনি জানেন যে মোর দ্যান 80 লাখ, 8 মিলিয়নের বেশি আমাদের যে ভাইয়েরা আছে যারা রেমিটেন্স যোদ্ধা আমরা বলি, এরা কিন্তু মধ্যপ্রাচ্যে আছে। এবং সৌদি আরব হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যত বেশি কর্মী যায়। তারপর হচ্ছে ইউএই। তো দুই দেশেই তো সমস্যা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বোম্বিং করছে। এর কারণে আতঙ্কে অনেক প্রতিষ্ঠান অনেকে বন্ধ করে দিতে পারে। তারপরে আবার এমনও মানে নেগেটিভ দিকের সঙ্গে পজিটিভ দিকও আছে। ধরুন সেখানে যদি ধ্বংসযজ্ঞ হয়, চলে কিছু, এগুলো আবার পুনর্নির্মাণের জন্য কিন্তু মানুষ প্রয়োজন আছে যুদ্ধ থেমে গেলে। কিন্তু যুদ্ধ চলা অবস্থায় ভালো কিছু আমি দেখছি না, ভয় কাজ করছে যে মানুষগুলো কোথায় যাবে। অনেক জায়গায় আমাদের প্রবাসী ভাইয়েরা মারাও গেছেন, বোধ হয় 2 না 3 বোধ হয়। আগে 2 গেছে, কালকে না পরশু মারা গেছে। এবং পুরো গালফ স্টেটগুলোতে মার্কিন ঘাঁটি যেখানে যেখানে আছে, সেখানে কিন্তু ইরান হামলা চালিয়েছে। এবং এটা আজকে ট্রাম্প সাহেবও বলেছেন
যে ইরান যে এত জায়গায় হামলা চালাবে আমি আগে বুঝতে পারি না। সব গালফ স্টেট যেখানে ইরানে বেইজ আছে সব জায়গায় কিন্তু হামলা চালিয়েছে। তো আপনি যে প্রশ্ন করলেন যে একটু কিছুটা সংকট সৃষ্টি হবেই, তো ভালো সংকট সৃষ্টি হতে পারে। আমাদের দেশেও তো জ্বালানি তেল নিয়ে এক ধরনের একটা ক্রাইসিস যাচ্ছে, বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে চাহিদা মতো তেল এখনো মিলছে না এগুলা বলছে। প্যানিক বাইং এর কারণে, যা 2 লিটার লাগবে একসঙ্গে 100 লিটার নিয়ে একবার ভরে এসে বাসায় গিয়ে রেখেছে আবার নিচে। আপনি সে দেখেছেন যে একটি কি বার্জারের নিচে 10,000 লিটার তেল মজুত করেছিল এক ভদ্রলোক, সেটি ধরা পড়েছে। একটি ধরা পড়েছে, এরকম কত ঘটনা আছে আপনি আমি তো জানি না। আর বাংলাদেশের মানুষ বুঝেন না, তারা ভাবে যদি এই সুযোগ কিছু ব্যবসা করে রাখতে পারি। এই যে ধর্মীয় উৎসব হচ্ছে, যদিও এটি প্রাসঙ্গিক নেই আলোচনায়, পুরো বছরের ব্যবসা এই আমাদের উৎসবকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে হয়ে যাচ্ছে। এটি ভাবা যায় যে মুসলমানরা করছে। আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে, বিদেশে দেখবেন বড়দিনে সব জিনিসের দাম কমে যায় এবং তাদের সেল থাকে, বিভিন্ন ধরনের ছাড় থাকে। আর আমাদের এখানে দাম বাড়িয়ে দেয়। আমি একজন ম্যাজিস্ট্রেট সাহেবের মাঝে মাঝে ভিডিও দেখি, 400 টাকায় গেঞ্জি লিখে রাখছে 40,000 টাকা। আপনি নিশ্চয়ই দেখেন এগুলি। এটা ভাবা যায় মানুষের অসততা, মানুষের কি বলবো, এগুলো কোন পর্যায়ে এখানে এগুলো হচ্ছে। তেলের ক্ষেত্রে এরকম হচ্ছে। আমরা চাই তেল সংকট সৃষ্টি না, বাট এখনো কিন্তু কোনো সংকট সৃষ্টি হয়নি। প্যানিক বাইং আমি যেটা বলেছি, ভয়ে তেল কিনছে যদি তেল বন্ধ হয়ে যায়, এই জন্য কিনছে। এবং এটা এক ধরনের সারা বিশ্বেই কিন্তু এটা আছে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। 1 মিনিটে জানতে চাইবো যে আমরা দেখছি স্কুলে আবার ভর্তি যুদ্ধ শুরু করার একটা আভাস মন্ত্রী দিয়েছেন। তিনি বলছেন আমি অন্য ক্লাসের কথা বলবো না, ক্লাস 1-এ মেধার ভিত্তিতে এবং কি যেন বললে রিটেন নিয়ে, এটা একদম অযৌক্তিক এবং এটা শিশুদের উপর একটা নতুন চাপ। আমি যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি খুব সফল শিক্ষামন্ত্রী ছিলেন আগে যখন দায়িত্ব পালন করেছেন। আমি তার কাছে অনুরোধ রাখতে চাই ক্লাস 1-এ যেন এটি করা না হয়। অন্য ক্লাসে করুক, 5-এ বা 9-এ, ক্লাস 1-এ এটি করার কোনো যুক্তিই নেই। ক্লাস 1-এ ওই দিন ডাক্তার সাহেবের সাথে আমি কথা বলছিলাম, এই 4-5 বছর 4.5-5 বছর বয়সে কি কতটা মেধাবী এটা আজই করা যায় না। তাহলে কি এটা এই ভর্তি বাণিজ্যকে উৎসাহিত করতে কেউ ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য, অনেক সিন্ডিকেট আছে, আমরা বাইরে থেকে এগুলি দেখতে পাই না বা বুঝি না। এটা কোচিং বাণিজ্যের একটা নতুন ক্ষেত্র। আমি কারেক্ট? সুতরাং এটি বিশেষ করে ক্লাস 1-এর জন্য এটি করা না হয়। এটি করা হলে এটি একদম আনফরচুনেট। মানে তাদেরকে শুরুতে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দেওয়া। টেনশন শুধু বাচ্চার না, তো তার বাবা, দাদা, নানা, নানি, সব দাদা, দাদি, চাচা, চাচি সবাই দেখবেন সেখানে কোচিংয়ে দৌড়াচ্ছে। এটি হচ্ছেন ক্লাস 1-এ। আমি মনে করি যে এই থাকা উচিত। ইভেন এটা নিয়ে এর আগে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, বিশেষ করে স্কুলের ম্যানেজিং কমিটি, মন্ত্রী পর্যন্ত জড়িয়ে গেছিলেন। হ্যাঁ, মন্ত্রী এই বেকার স্কুল নিয়ে তো অনেক কেলেঙ্কারি হয়েছে, আমরা জানি সেখানে ভর্তির বিষয়। তো এই দুর্নীতিকে উৎসাহিত করা হবে। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বাট শিক্ষাক্ষেত্রে যদি এটি হয়, এটি হবে খুব আনফরচুনেট। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান আজকে প্রাণবন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।